প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজ দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই তোমাদের পাঠ্য বই, খাতা, কলম ইত্যাদি নিয়ে প্রস্তুত হবে। দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের নাম হলো আমাদের সম্পদ। সম্পদ আমরা সবাই চিনি। আমাদের বাড়ির চারপাশে আনাচে কানাচে আমরা যেখানে বসবাস করি সব কিছু আমাদের সম্পদের অন্তর্ভুক্ত। আমাদের দালান কোঠা, গাছপালা, নদী নালা, বায়ু, মাটি, পানি, পাহাড়, পর্বত, আকাশ যা আছে সবই সম্পদের অন্তর্ভুক্ত। আমরা সম্পদকে মূলত দুই ভাগে ভাগ করি। একটি হলো প্রাকৃতিক সম্পদ, একটা হলো কৃত্রিম সম্পদ। প্রাকৃতিক সম্পদ হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে যেগুলো আমরা পেয়ে থাকি। কৃত্রিম সম্পদ আমরা যেগুলা অর্জন করি। আজ তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ বিভিন্ন প্রকার আছে, যেমন ধরো পানি, বায়ু, আকাশ, মাটি ইত্যাদি সবই প্রাকৃতিক সম্পদ। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সম্পদ হলো মাটি। আজ তোমাদের সাথে আমি মাটি নিয়ে আলোচনা করব। মাটি আমরা সবাই চিনি। মাটি ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব হয় না। যেমন আমাদের এই বিল্ডিং যে তৈরি করা হয়েছে, এখানে যে ইটগুলো ব্যবহার করেছি সেগুলো মাটি দিয়েই তৈরি। গাছপালা যদি রোপণ করি আমরা, গাছপালা যেখানে সেখানেও মাটির প্রয়োজন। এমনকি আমরা যদি টবের ভিতরে গাছ রোপণ করি সেখানে কিন্তু মাটি ব্যবহার করতে হয়। এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ এই মাটি। এই মাটির রক্ষণাবেক্ষণ, এই মাটি যাতে দূষিত না হয় তা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। তাহলে দেখো, আমরা এখানে স্ক্রিনে কিছু মাটির ব্যবহার নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটা স্বাগতম জানাইলাম। আমরা পাটির সাথে পরিচিত হই। আমাদের পাঠটি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অষ্টম অধ্যায় আমাদের সম্পদ। এটা হচ্ছে আজকের পাঠ। আমাদের ছবিটি লক্ষ্য করো। ছবিতে আমরা কি দেখছি? ছবিতে আমরা দেখছি গুলালু। গুলালু আমরা সবাই চিনি। গুলালু কোথায় হয়? মাটিতে হয়। সেই মাটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। মাটিতে শুধু গুলালুকে নয়, আমাদের খাদ্যের জন্য যা যা প্রয়োজন, যা উৎপন্ন করি সব কিছু মাটিতে উৎপন্ন হয়। তোমাদের কেবলমাত্র একটা উদাহরণ দেখালাম, একটা ছবি দেখালাম। তাহলে আজকের পাঠ আমাদের সম্পদ। তাহলে আমাদের সম্পদ তো অনেক কিছু আছে। আজকে তাহলে কোনটা নিয়ে আলোচনা করব? আজকে তাহলে একটি প্রাকৃতিক সম্পদ, সেই মাটি নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে বা শিখতে পারবে সেটা হলো মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার মাটির মধ্যে পার্থক্য করতে পারবে। মাটির গঠন ব্যাখ্যা করতে পারবে। মাটি দূষণের কারণ, ফলাফল, মাটি সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারবে। আচ্ছা, এবার দেখি একটি আদর্শ মাটির গঠন। গঠন বলতে একটা মাটি যা যা দিয়া গঠিত। এটা মাটির অবস্থা ভেদে প্রকার ভিন্ন হতে পারে, তবে একটা স্ট্যান্ডার্ড বা আদর্শ মাটি, সেই মাটির গঠন
এই নিম্নরূপ। এর ভিতরে কি আছে? 5% জৈব পদার্থ আছে, 25% পানি আছে, 25% বায়ু, আর 45% আছে খনিজ পদার্থ। এই উপাদানগুলো নিয়ে মাটি গঠিত, একটা স্ট্যান্ডার্ড মাটি গঠিত হয়। তাহলে এবার চলে আসো, আমরা যে মাটি নিয়ে আলোচনা করতেছি সেই মাটি প্রকারভেদ নিয়ে আলোচনা করি। আমরা পূর্ববর্তী ক্লাসে মাটির বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছি। তোমরা মাটির প্রকারভেদ সম্বন্ধে ইতিমধ্যেই অন্যান্য ক্লাসে অনেক কিছুই জ্ঞান অর্জন করেছ। আমরা পূর্ববর্তী ক্লাসে যা আছে তার পাশাপাশি নতুন 2 প্রকার মাটি নিয়ে আলোচনা করব। তবে আমরা একটা কথা বলবো যে আমরা পূর্বে যে মাটির প্রকারভেদগুলো শিখেছি, আমরা প্রকারভেদ ওইটাই বলবো, অর্থাৎ মাটি 4 প্রকারই। আমাদের মাটি 4 প্রকারই আছে। তার সাথে এই তোমাদের এই বইয়ে অতিরিক্ত 2টা মাটি এবং তার বৈশিষ্ট্য নিয়ে কিছুটা আমি কথা বলার চেষ্টা করব। মাটিগুলো কি কি প্রথমে আমরা দেখে নিই। মাটিগুলোর প্রকারভেদগুলো আমরা প্রথমে দেখে নিই। এটা হলো পিটি মাটি, দোআঁশ মাটি, বালি মাটি, খড়ি মাটি, কাদা মাটি, পলি মাটি। আমরা ছবিতে যে মাটির প্রকারভেদ গুলো দেখলাম, এর ভিতরে ওই পাশে যে 4 প্রকার মাটি আছে, এই 4 প্রকার মাটি নিয়ে প্রথমে কয়েকটি কথা বলবো। আর নতুন 2 প্রকার যে মাটি আছে এইগুলো তোমাদের নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করবো। যেমন ধরো, আমরা সবসময় করে আসছি মাটি হলো 4 প্রকার। এর ভিতরে একটি মাটি আছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি কি? দোআঁশ মাটি আমরা সবাই জানি ফসল উৎপাদনের জন্য দোআঁশ মাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দোআঁশ মাটি কি? দোআঁশ মাটি সাধারণত বালি মাটি, পলি মাটি, কাদা মাটি, এই 3টা মাটির সমন্বয়ে গঠিত। একটা আদর্শ মাটির মধ্যে এবং একটা মাটিতে সবচেয়ে ভালো ফসল হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই এই দোআঁশ মাটিতে আছে। এর পানির ধারণ ক্ষমতা স্বাভাবিক এবং এর অন্যান্য উপাদানগুলা স্বাভাবিক হওয়ার কারণে এই দোআঁশ মাটিতে সাধারণত বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। এরপরে চলে আসো বালি মাটি। বালি মাটি সবাই চিনো। বালি মাটির দানাগুলা একটু বড়, যার ফলে এর মধ্য দিয়ে সহজে পানি চলে যেতে পারে। অর্থাৎ বালি মাটির পানি ধারণ ক্ষমতা একেবারে কম। এখন যদি প্রশ্ন হয় বালি মাটির পানি ধারণ ক্ষমতা কম কেন, উত্তর হবে এই কণাগুলো অত্যন্ত বড় হওয়ার কারণে এর পানি ধারণ ক্ষমতা কম। বালি মাটিতে সাধারণত ফসল খুবই কম হয়, কারণ এই পানি ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে ফসল সাধারণত বেশি হয় না। বিশেষ করে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিছু কিছু সেখানে ফসল উৎপাদন হয়ে থাকে। এরপরে আছে কাদা মাটি। কাদা মাটি বালি মাটির বিপরীত। বালি মাটির কণাগুলো যেমন বড়, কাদা মাটির কণাগুলো একেবারে ছোট, যার ফলে এর থেকে পানি নিষ্কাশিত হইতে পারে না। পানি ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি, যার ফলে এর মাঝে ফসল খুব একটি ভালো হয় না। কারণ বেশি পানি নিষ্কাশন হওয়ার সুযোগ কম হওয়ার কারণে পানি জমে জলাবদ্ধতা হয়ে থাকে। এই জন্য কাদা মাটিতে সাধারণত ফসল তুলনামূলকভাবে অন্যান্য মাটির চেয়ে কম উৎপাদন হয়। তার পলি মাটি। পলি মাটি আমরা সবাই শুনেছি, নদীতে বা বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টিপাতের ফলে যখন বন্যা হয়, বন্যার ফলে নদীতে পলি জমে। পলি মাটি, পলি হলো
পলির মাধ্যমে কি হয়, প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ এখানে থাকে, উপযুক্ত উপাদানগুলো এখানে থাকে। তারপরে পলিমাটি ফসল উৎপাদনের জন্য খুব ভালো ভূমিকা রাখে। মূলত দেখা যায় কোথাও বন্যা হলে বন্যার পরবর্তী সময়ে আমরা দেখি জমিতে ফসল বেশি হচ্ছে। এর কারণ হলো জমিতে পলিমাটি, তার পলিমাটির প্রাদুর্ভাব বেশি ঘটে। পলি বেশি থাকার কারণে এখানে কি হয়, পলিমাটিতে প্রচুর ফসল উৎপাদন হয়। এই 4 প্রকার মাটি তোমরা পূর্বের বইগুলোতে অনেক পরিচয়, শুধু একটু অল্প অল্প করে আলোচনা করে নিলাম। এইবার আমি নতুন 2টি মাটি নিয়ে আলোচনা করবো, সেই মাটিগুলো তোমরা একটু খেয়াল করো। এই মাটিটার নাম কি বলতে পারো? এই মাটির নাম হলো পিটি মাটি। পিটি মাটি এর মধ্যে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। জৈব পদার্থের পরিমাণ বেশি থাকার কারণে এর মধ্যে ফসল খুব ভালো হয় না। সাধারণত পুকুর, নদী, ডুবা ইত্যাদির তলদেশে এই পিটি মাটি সঞ্চিত অবস্থায় থাকে। এর ভিতরে ফসল উৎপাদনের জন্য যে সকল উপাদান পর্যাপ্ত থাকার কথা, কিন্তু সেগুলা পর্যাপ্ত থাকে না। এই জন্য এখানে কি হয়, এখানে ভালো ফসল উৎপাদন হয় না। আর পিটি মাটির কালার দেখতে পাচ্ছ, পিটি মাটির কালার কিন্তু এরকম অনেকটা কালো রঙের হয়। আরেক প্রকার মাটি তোমরা দেখো, এই মাটির নাম কি হতে পারে? এই মাটির নাম হলো খড়ি মাটি বা চক সয়েল। খড়ি মাটিতে সাধারণত পাথরের পরিমাণ বেশি থাকে। পাথরের পরিমাণ বেশি থাকার কারণে এবং ফসল উৎপাদনের জন্য অন্যান্য উপাদানগুলো খুবই কম থাকে। আর এই খড়ি মাটি খুব সহজে শুকিয়ে যায়, যার ফলে এই খড়ি মাটিতে সাধারণত ফসল উৎপাদন হয় না। তাহলে বন্ধুরা, এই পর্যন্ত আমি যা আলোচনা করলাম, আমরা একটাই বুঝতে পারলাম যে ফসল উৎপাদনের জন্য যে মাটিটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো কি, দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে ফসল সবচেয়ে ভালো হয়। আমাদের বাংলাদেশের অধিকাংশ এলাকায় দোআঁশ মাটির প্রাদুর্ভাব বেশি, এই জন্য বিভিন্ন এলাকায় আমাদের কি ফসল বেশি উৎপন্ন হয়। এইগুলো আমাদের মাটির প্রকারভেদ। এরপরে চলে আসো, এই মাটির ভিতরে অন্য একটা বিষয় আছে। মাটি যেমন আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ একটা মূল্যবান সম্পদ, সেই মাটির ভিতরে মূল্যবান সম্পদের পাশাপাশি এর চেয়ে মাটির চেয়ে বেশি মূল্যবান সম্পদ আমরা খুঁজে পাই। সেটা কি? খনিজ পদার্থ। তোমরা সবাই খনিজ পদার্থের নাম জানো, যেমন ধরো সোনা, রূপা, তামা, টিন, এগুলো সব কি খনিজ পদার্থ। ভূ অভ্যন্তরে সাধারণত এই পদার্থগুলো আমরা পেয়ে থাকি। ভূ অভ্যন্তরে আমরা এই পদার্থগুলা বিভিন্ন কৌশলে উত্তোলন করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি। এই সকল খনিজ পদার্থ যে দেশে সবচেয়ে বেশি আছে, সেই দেশকে আমরা তত বেশি উন্নত বা ধনী বলতে পারি। ছবিতে তোমরা একটা বস্তু দেখতে পাচ্ছ, এই বস্তুটার নাম কি জানো? দেখো তো, কি বলতে পারো কিনা? সেই বস্তুটার নাম দেখে তাহলে। সেই বস্তুটার নাম হলো ডায়মন্ড বা হীরা। ডায়মন্ড বা হীরা হচ্ছে একটা খনিজ পদার্থ। আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ব্যবহার করে থাকি। এর ভিতরে অনেক খনিজ পদার্থ আছে, এগুলা অনেক বেশি মূল্যবান। এর ভিতরে ডায়মন্ড হচ্ছে সবচেয়ে বেশি একটা মূল্যবান পদার্থ। কারণ ডায়মন্ড কিভাবে উৎপত্তি হইল, এই বিষয়টা তোমাদের সাথে একটু বলার চেষ্টা করি। প্রথম খনিজ পদার্থের একটা ব্যাখ্যা তোমাদের করি, কিভাবে খনিজ পদার্থগুলো আসছে। এটা একটা মতবাদ। মতবাদটা হলো, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে হয়তো এমন হতে পারে যে কোনো এক স্থানের একটা বনভূমি প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটির নিচে চলে গেছে বা মাটির নিচে চাপা পড়ছে।
চাপা পড়ার পরে আমরা সাধারণত যেটা জানি সেটা পচে কি হয়, মাটি হয়ে যায়। কিন্তু ভূ অভ্যন্তরের যে পারিপার্শ্বিক অবস্থা, ভূ অভ্যন্তরের যে বিভিন্ন অবস্থা, সেটা কিন্তু সব জায়গায় একরকম না। কোথাও উত্তপ্ত হতে পারে, কোথাও ঠান্ডা হতে পারে, কোথাও নর্মাল হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আমি যে বিষয়টা বলছিলাম যে হয়তোবা যে জায়গায় বন চাপা পড়ছে সেই জায়গায় ভূ অভ্যন্তরীণ অবস্থাটা হয়তোবা কি হয়তো উত্তপ্ত হওয়ার কারণে যদি ওই বনভূমি এবং এর সাথে যা অন্যান্য জীবজন্তু মাটির নিচে চাপা পড়ছে সবগুলো হয়তো কি পচবে না, পচে কি হবে, ধীরে ধীরে সেগুলা শক্ত হইতে আরম্ভ করবে। শক্ত হইতে 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 দীর্ঘদিন পরে সেই বনভূমির ভিতরে যে বন জঙ্গল বা কাঠ ছিল সেগুলা ধীরে ধীরে একটা কালার চলে আসবে। সেই কালারটা একটা কালো কালার হবে, আর সেই তখন সেটাকে বলবো আমরা কয়লা। আমরা খনিজ কয়লার নাম জানি। তাহলে আমি যে বিষয়টা বলছি তোমরা মনে বুঝতে পারছো যে খনিজ কয়লা উদ্ভিদ থেকেই চলে আসছে। ছিল উদ্ভিদ, সেটা মাটির নিচে যখন চলে যাওয়ার পর দীর্ঘদিন সেটা মাটির নিচে অবস্থান করার পরে সেটা তার রং বা কালার পরিবর্তন করে অধিকতর শক্ত হয়ে সেটা কয়লায় পরিণত হলো। আর কয়লা আমরা বিভিন্ন জায়গায় বৈজ্ঞানিক উপায়ে উত্তোলন করে আমরা ব্যবহার করি। এখন সেই কয়লা যদি ব্যবহৃত না হয় বা কোনো কারণে সেই কয়লার খনির সন্ধান না পাওয়া যায়, তাহলে সেই কয়লাগুলো দীর্ঘদিন আবার মাটির নিচে অবস্থান করতে থাকে। দীর্ঘদিন যখন সেই কয়লা মাটির নিচে অবস্থান করতে থাকে, দীর্ঘদিন অবস্থান করতে 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 এক পর্যায়ে সেই কয়লার রং বা কালার পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে যে বস্তুরা, যে খনিজ পদার্থরা গঠিত হয় সেটা হলো রূপা। তাহলে আমরা রূপা কোথা থেকে পেলাম? কয়লা থেকে পেলাম। কয়লা কোথা থেকে পেলাম? কাঠ থেকে পেলাম। কাঠ কোথা থেকে পেলাম? বনভূমি থেকে পেলাম। এরপরে চলে আসো এই রূপার কথা। রূপা যদি বৈজ্ঞানিক উপায়ে উত্তোলন করা হয় তো ভালো, আর যদি উত্তোলন না হয় সেই রূপা দীর্ঘদিন মাটির নিচে অবস্থান করতে করতে এক পর্যায়ে সেই রূপা আবার তার নিজের রং পরিবর্তন হয়ে অন্য একটা কালার রূপান্তরিত হয়। সেটা হচ্ছে সোনালী কালার বা স্বর্ণের কালার। এটাকে আমরা কি বলবো? গোল্ড বা স্বর্ণ। এই গোল্ড বা স্বর্ণ দীর্ঘদিন যদি মাটির নিচে অবস্থান করে তবে আমরা যে মূল্যবান খনিজ পদার্থটা পাবো সেটা হচ্ছে ডায়মন্ড বা হীরা। এই ডায়মন্ড বা হীরা আজ পর্যন্ত যত প্রকারের খনিজ পদার্থ পাওয়া গেছে তার ভিতরে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো ডায়মন্ড বা হীরা। এই ডায়মন্ড বা হীরা তোমরা জানো খুবই মূল্যবান একটা খনিজ সম্পদ। বিভিন্ন শৌখিন কাজে এই ডায়মন্ড ব্যবহার করা হয়। এরপর চলে আসো পরবর্তী স্লাইডে। এটা একটা খনিজ পদার্থ। বলতে পারো কি খনিজ পদার্থের নাম কি? দেখো তাহলে খনিজ পদার্থটির নাম কি? খনিজ পদার্থটির নাম হলো তেলক, বা যার সবচেয়ে কি নরম খনিজ। আমরা ইতিপূর্বে যেটা আলোচনা করলাম সবচেয়ে কঠিন খনিজ সেটা হলো ডায়মন্ড বা হীরা। আর তার বিপরীতে আমরা ভূ অভ্যন্তরে যে সকল খনিজ পদার্থ পেয়ে থাকি তার ভিতরে সবচেয়ে নরম যে খনিজ পদার্থটা আমরা এই পর্যন্ত পেয়েছি সেটা হলো তেলক। এটা হচ্ছে সবচেয়ে নরম খনিজ পদার্থ। তাহলে আমরা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নরম খনিজ পদার্থ তোমাদের সাথে পরিচিত করে দিলাম। এরপরে চলে আসো পরবর্তী স্লাইডে কি আছে। এটা কি তোমরা বলতে পারো? এটার নাম হলো ক্যালসাইট বা চুনা পাথর। ক্যালসাইট বা চুনা পাথরের নাম তোমরা শুনেছ। এই ক্যালসাইট বা চুনা পাথর যার মধ্য দিয়ে মুখে আলো প্রবেশ করতে পারে না। আমরা জানি বায়ুমণ্ডল দিয়ে আলো চলাচল করতে পারে আর তরল পদার্থ দিয়ে আলো চলাচল করতে পারে। পাশাপাশি আমাদের এও জানতে হবে যে কঠিন পদার্থের মধ্য দিয়েও
স্বল্প পরিমাণে আলোক রশ্মি চলাচল করতে পারে। এক এক কঠিন পদার্থের মধ্য দিয়ে এক এক পরিমাণ আলোক রশ্মি চলাচল করতে পারে। কিন্তু এই যে চুনা পাথর বা ক্যালসাইট, এর মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি চলাচল করতে পারে না। এরপরে চলে আসো মাটির পিএইচ নির্ণয়ের পরীক্ষা। প্রথমে আমাদের জানতে হবে পিএইচ কি। পিএইচ হচ্ছে একটি নির্দেশক। মাটির গুণগত মান জানার জন্য আমরা এই পিএইচ শব্দটা ব্যবহার করে থাকি। তার নির্দেশকটা কি? আমরা যদি দোকানিকে বলি 1 কেজি চাল দেওয়ার জন্য, উনি 1 কেজির একটা বাটখারা ব্যবহার করবেন। আরেক ব্যক্তি যদি 1 কেজি গম দেওয়ার জন্য, উনি 1 কেজি বাটখারাই ব্যবহার করবেন, কিন্তু অন্য জায়গায় গম ব্যবহার করবেন। এভাবে আমরা দোকানিদের কাছ থেকে যদি আমরা 1 কেজি করে যত প্রকার বস্তু কিনবো, তখন কি করবে? সে 1 কেজি পাত্রটা ব্যবহার করবে। 1 কেজি পাত্রটা হলো এখানকার, ওই পাত্রটা হলো 1 কেজির একটা নির্দেশক। ঠিক একই অবস্থায় এই মাটির যে নিরপেক্ষতা, সেইটা যাচাই করার জন্য একটা রাশি ব্যবহার করা হয়। সেই রাশিটাই হচ্ছে মাটির পিএইচ। তাহলে এখন প্রথম জানতে হবে মাটির পিএইচ কত। মাটির পিএইচ হলো 7। একটা স্ট্যান্ডার্ড মাটি অর্থাৎ একটা আদর্শ মাটির পিএইচ হলো 7। যদি কোনো কারণে কোনো মাটির এই পিএইচ 7 অপেক্ষা কম হয়, তাহলে ধরে নিতে হবে সেই মাটি হলো অম্লীয় বা অ্যাসিডীয়। আর যদি কোনো মাটির পিএইচ 7-এর চেয়ে বেশি হয়, তাহলে ধরে নিতে হবে সেই মাটির হচ্ছে ক্ষারীয়। আমরা অম্লীয় বা অ্যাসিডীয় অথবা ক্ষারীয় কোনো মাটিতে ফসল ভালো পাই না। এজন্য আমরা যদি মাটি পরীক্ষা করি, মাটির পিএইচ 7-এর কম বা বেশি পেয়ে থাকি, তাহলে সেটাকে 7-এ আনার জন্য, অর্থাৎ পিএইচ 7 করার জন্য, স্ট্যান্ডার্ড করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। এখন কিছু কিছু ফসল আছে, যেমন ধরো আলু, গম, এই 2টা ফসল আছে, এটা 5 থেকে 6 পিএইচ হলেই খুব ভালো জন্মায়। এখন যদি কোনো চাষি গম অথবা আলু করতে চায়, তাহলে কি করতে হবে? গম অথবা আলু চাষ করতে চায়, গম অথবা আলুর জন্য পিএইচ 5 থেকে 6 হলেই যথেষ্ট। অপরপক্ষে কোনো চাষি যদি জব চাষ করতে চায়, তাহলে সেটার পিএইচ, সেই মাটির পিএইচ 8 থাকতে হবে। মাটির পিএইচ যখন 8 থাকে, তখন সেখানে জব সবচেয়ে ভালো উৎপাদন হয়। তাহলে আমাদের ভালো ফসলের জন্য, ভালো উৎপাদনের জন্য আমাদের মাটির পিএইচ খুবই গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ জেনে তারপর আমরা যদি মাটিতে ফসল চাষ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের উৎপাদন বেশি হবে। এরপরে দেখো কি আছে ছবিতে। দেখো তো কি দেখা যাচ্ছে? মাটির তৈরি বিভিন্ন প্রকার তৈজসপত্র। এখন এই সকল তৈজসপত্র খুব কম পাওয়া যায়। এমন এক সময় ছিল, প্রায় বাংলাদেশের অনেক গ্রামে এই সকল তৈজসপত্র তৈরি করতে দেখা যেত, কারণ সেগুলোর ব্যবহার ছিল প্রচুর। বর্তমানে বিভিন্ন ধরনের ধাতুর, বিভিন্ন ধরনের বাসন চলে আসার পর এগুলোর ব্যবহার কমে আসছে। এগুলো কি? তাহলে এগুলো মাটির তৈরি বিভিন্ন প্রকার তৈজসপত্র। আমি যখন মাটির প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, তখন তোমরা শুনে থাকবে যে বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, পলি মাটি, এই 4 প্রকার মাটির মধ্যে যেটা কাদামাটি, সেই কাদামাটির কথা বলেছিলাম। কাদামাটির কণাগুলা খুবই সূক্ষ্ম, এর মধ্য দিয়ে খুব সহজে
পানি প্রবেশ করতে পারে না। এই মাটির তৈরি বিভিন্ন প্রকার তৈজসপত্র সাধারণত কি করা হয়, সেই কাদামাটি দ্বারা তৈরি করা হয়। মাটির তৈরি তৈজসপত্রগুলা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এগুলা এক সময় খুব ব্যবহার ছিল, কিন্তু ব্যবহার কমে গেলেও বর্তমানে এটা প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়। সেগুলো আমরা কাদামাটি দ্বারা তৈরি করতে দেখি এবং এগুলা বর্তমানে শৌখিন হিসাবে অনেক জায়গায় ব্যবহার করা হয়। দেখো তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পারবে না। মাটি কত প্রকার? আমরা কিন্তু 6 প্রকার মাটি আলোচনা করলেও মূলত আমরা মাটির প্রকার 4 প্রকারই বলে থাকবো। মাটি হলো 4 প্রকার। পলি মাটির পানি ধারণ ক্ষমতা কোন মাটির সমান? বলতো বালু মাটির সমান। নিরপেক্ষ মাটির পিএইচ কত? 7। সবচেয়ে নরম খনিজ কোনটি? তেলক। এই বিষয়গুলা আমি তোমাদের ইতিমধ্যে আলোচনা করেছি, মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হয়নি। এর পরবর্তীতে একটা কাজ দেখো করতে পারো কিনা তোমরা। তোমাদের জন্য একটা বাড়ির কাজ। কয়লা প্রক্রিয়াকরণ ব্যাখ্যা করো। কয়লা প্রক্রিয়াকরণ ব্যাখ্যা করো। এটা তোমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে। এর ভিতরে কিভাবে কয়লা প্রক্রিয়াকরণ করতে হয়, কিভাবে খনিজ থেকে উত্তোলন করে তারপরে প্রক্রিয়াকরণ করা, এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা এবং আজকের যে পাঠ আলোচনা হয়েছে তার সহযোগিতা নিয়ে তোমরা বাড়িতে বসে এটা রেডি করবে, প্রস্তুত করবে। বিদ্যালয় খোলা হওয়ার পর শ্রেণী শিক্ষককে এই বিষয়টা তোমরা দেখাবে। কত সুন্দর হয়েছে। শ্রেণী শিক্ষক নিশ্চয়ই এটা যথার্থ মূল্যায়ন করবে। তোমরা একা একা কাজটা করতে পারো। মাটিতে বিদ্যমান পানির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এটা তোমরা করতে পারো বাসায়। এই কাজটা তোমরা বাসায় করবে, বাসায় করে রেখে দিবে। তারপর বিদ্যালয় খোলা হওয়ার পরে তোমাদের যে শ্রেণী শিক্ষক, সেই শিক্ষককে সেটা দেখাবো। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস দেখার জন্য। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। প্রয়োজনের বাইরে, প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবে না। সরকারি নির্দেশনা মেনে চলো। সবাইকে ধন্যবাদ। এই যে কতবার বললাম, একটু কাজটা তুমি করে দাও, একটু কাজটা নিচে নিয়ে আসো।